নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আমরা মেডিকেল অনকোলজিস্টরা যেই পরীক্ষাটা ছাড়া কোনো রকম ট্রিটমেন্টই দিতে পারি না, তার নাম হচ্ছে বায়োপসি। এবং বায়োপসির কথা শুনেই অধিকাংশ মানুষের গায়ে জ্বর আসে। তারা আমাকে বলেন যে ডাক্তারবাবু, বায়োপসি ছাড়া কি চিকিৎসা করা সম্ভব নয়? আপনারা আবার রোগীর গায়ে একটা ছুঁচ ফোটাবেন, এমনিতেই রোগী এত কষ্ট পাচ্ছেন। তখন আমি বলি যে বায়োপসি ছাড়া আমরা জানতেই পারবো না যে এটা কি ধরনের ক্যান্সার। ধরুন একটা কোনো গ্রামে টেররিস্টরা হামলা করেছে এবং হামলা করে সেই গ্রামটাকে কবজা করে নিয়েছে। এবার ইন্ডিয়ান আর্মি সেখানে চলে গিয়েছে। তো তারা কি করবে? তারা কি প্রথমেই গিয়ে সমস্ত গ্রামটাকে বোম দিয়ে উড়িয়ে দেবে? তা তো করবে না। তাহলে তো যে সাধারণ মানুষরা সেই গ্রামে রয়েছেন, বন্দী হয়ে রয়েছেন, তারাও মারা যাবেন। তখন তারা কি করবে? তারা কোনো গুপ্তচর পাঠাবে এবং সেই গুপ্তচর ভেতরে ঢুকে সেই গ্রামের ভেতরের যে অবস্থাটা, কোথায় কতজন টেররিস্ট আছে, কোথায় কোন কোন বাচ্চারা কোথায় আছে বা বয়স্ক মহিলারা কোথায় আছেন, এই সমস্ত ইনফরমেশন গ্যাদার করবে এবং ফিরে এসে আর্মি ইন্টেলিজেন্সকে দেবে। এই ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে আর্মি সেই গ্রামের ওপর অ্যাটাক করবে, টেররিস্টদের মারবে এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি মিনিমাম থেকে মিনিমাম করার চেষ্টা করবে। বায়োপসিও ঠিক সেই রকম। এই যে ক্যান্সার, এটা তো একটা টেররিস্টই, সেটা আমাদের শরীরেরই কোনো ভালো অর্গানকে আটকে রেখেছে এবং এই বায়োপসি ভেতরে গিয়ে আমাদেরকে খবরাখবর দেবে, আমাদেরকে জানাবে যে এটার হিস্টোলজিটা কি, আমাদেরকে জানাবে যে এর মধ্যে কি কি জিন মিউটেশন রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু চিকিৎসা করতে পারবো। কাজেই বুঝতেই পারছেন বায়োপসিটা কতটা ইম্পর্ট্যান্ট। কিন্তু ধরা যাক কোনো সিচুয়েশানে যে ক্যান্সারটা রয়েছে সেটা শরীরের এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে কোনোভাবেই বায়োপসি নেওয়া সম্ভব হচ্ছে না। ধরা যাক একদম ঠিক শিরদাঁড়ার ওপর দিকটায়, যেখানে ছুঁচ ফোটাতে বড় বড় নিউরোসার্জনরাও ভয় পান, যেখানে একটা কিছু এদিক ওদিক হয়ে গেলেই পেশেন্টের সারা শরীর প্যারালাইসিস হয়ে যেতে পারে। এক্ষেত্রে বায়োপসি করাটা অত্যন্ত রিস্কি। কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে বায়োপসি করলে যেই নিডল ট্র্যাক্টের রয়েছে সেখানে মেটাস্টেসিস হয়ে যেতে পারে, অর্থাৎ যে আর্লি স্টেজ থেকে পেশেন্ট লেট স্টেজে চলে যেতে পারে। কিছু কিছু সিচুয়েশন রয়েছে যেখানে অলরেডি একবার বায়োপসি করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ক্যান্সারের কোনো কোষ উঠে আসেনি, নন রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং হয়েছে। সেক্ষেত্রে পেশেন্টকে আপনি যদি আবার বলেন যে আবার বায়োপসি করতে হবে, তাহলে তার কষ্টটা কতটা বাড়বে। কিংবা ধরা যাক একবার বায়োপসি হয়েছে, ট্রিটমেন্ট হয়েছে, আবার রোগটা ফিরে এসেছে এরকম আমাদের সন্দেহ, তখন কি আবার আমরা ছুঁচ ফোটাবো এবং পেশেন্টকে কষ্ট দেব? তাহলে এর সলিউশনটা কোথায়? এবং এখানেই আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, সেটার একটা নতুন ধরনের অস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছে এবং সেই অস্ত্রের নাম লিকুইড বায়োপসি। এই লিকুইড বায়োপসি কি? আপনি বুঝতে পারছেন যে লিকুইড কোনো একটা মেটেরিয়াল নেওয়া হবে এবং সেটাকে অ্যানালিসিস করা হবে এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা রোগীর এক শিরা থেকে রক্ত টানি এবং সেই রক্তটাকে অ্যানালিসিস করি এবং সেখান থেকে আমরা ডায়াগনোসিস বা ইত্যাদি বিভিন্ন রকমের ইনফরমেশন জানার চেষ্টা করি। ফর এক্সাম্পল, যে গ্রামের এক্সাম্পলটাই দিলাম, ধরুন এই গ্রামটাকে যতগুলো দরজা আছে, যতগুলো এরিয়া আছে, সব কিছু যদি টেররিস্টরা কভার করে দেয়, যার ফলে কোনো গুপ্তচর ঢোকানোই সম্ভব হচ্ছে না, তাহলে ইন্ডিয়ান আর্মি কি করবে? তখন দ্বিতীয় অপশান হচ্ছে তারা একটা ড্রোন পাঠাবে। সেই ড্রোনটি পুরো ওপর থেকে গিয়ে ভেতরে ঢুকবে না, কিন্তু গ্রামের ওপরে গিয়ে সেই গ্রামের একটা ক্লিয়ার পিকচার দেবে এবং যথেষ্ট পরিমাণে ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দেবে যে কোথায় কোথায় কী কী সিচুয়েশন রয়েছে। এই লিকুইড বায়োপসিও ঠিক তাই। এই ক্যান্সার সেলসগুলি, সেগুলি যখন তার আশেপাশের যে ব্লাড ভেসেলসগুলি গিয়েছে তার মধ্যে কিছু কিছু তাদের কোষ ছেড়ে দেয়। এগুলি একদম মাইক্রোস্কোপিক একটা দুটি কোষ থাকে এবং এই কোষগুলিকে বলে সার্কুলেটিং টিউমার সেলস বা সিটিসিস। এবং এই কোষগুলি কিন্তু এক একটি ছোট ছোট ক্যান্সারের রিপ্রেজেন্টেটিভ এবং এই কোষগুলিকে যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে আমরা একটা যেটা জানতে পারি যে এই কোষগুলি কতটা ঘনত্ব নিয়ে রক্তের মধ্যে রয়েছে, অর্থাৎ তার ডেন্সিটি কত বেশি। যদি দেখা যায় যে এই এত ml ব্লাডের মধ্যে অনেক বেশি পরিমাণ সিটিসি রয়েছে, তার মানে যে ডিজিজটা অনেক বড়, ডিজিজটা অনেক অ্যাগ্রেসিভ।
অনেক সময় আমরা ওই যে সিটিসি রয়েছে তার ভেতরের ডিএনএটাকে ধরতে পারি এবং সেই ডিএনএটা থেকে জেনেটিক অ্যানালিসিস করে তার মধ্যে কোনো মিউটেশন কিছু আছে কিনা যার এগেনস্টে আমরা টার্গেটেড এজেন্ট ইউজ করতে পারি সেটাও আমরা জানতে পারি। অনেক সময় যদি বেশি বেশি সিটিসি থাকে তাহলে আমরা বলতে পারি যে পেশেন্টের প্রগনোসিস খারাপ। অনেক সময় আমরা বলতে পারি যে রোগ যদি দেখা যায় যে কোনো সিটিসি রক্তের মধ্যে নেই ট্রিটমেন্টের পরে, তাহলে আমরা বলতে পারি যে অলরেডি ডিজিজটা কিওর হয়ে গিয়েছে। এরকম এত বিভিন্ন রকমের ইউজফুলনেস রয়েছে এই লিকুইড বায়োপসির। এবং এই লিকুইড বায়োপসির শুধুমাত্র যে প্রথমে যখন ক্যান্সারটা যখন প্রথমে ডায়াগনোসিস হচ্ছে তখনই শুধু নয়, এর পরবর্তীকালে আমরা কিন্তু লিকুইড বায়োপসি বারবার করতে পারি। আপনি একটা পেশেন্টের বায়োপসি একবার কি ম্যাক্সিমাম দুবার করতে পারেন, বারবার তো আপনি খোঁচাতে পারবেন না, কিন্তু লিকুইড বায়োপসি কিন্তু আপনি বারবার করতে পারবেন। এটা একটা সাধারণ ব্লাড টেস্টের মতো। এবং এই ব্লাড টেস্টের ফলে আপনি জানতে পারবেন যে ক্যান্সারটা কীরকমভাবে ইভলভ করছে, অর্থাৎ কিনা ক্যান্সারটা যখন প্রথমে ছিল তখন কীরকম অবস্থায় ছিল এবং তারপরে ট্রিটমেন্ট পেতে পেতে সেটা আরও কত বড় দোষী হয়ে উঠছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। কাজেই এই লিকুইড বায়োপসির যে ইম্পর্টেন্স সেটা কিন্তু আমরা এখন আর যথেষ্ট পরিমাণে স্ট্রেস করতে পারবো না। আমাদের লিকুইড বায়োপসি হচ্ছে আগামী দিনে আমাদের কাছে একটি বড় হাতিয়ার, অলরেডি হয়ে গেছে এবং আগামী দিনে আরও বেশিভাবে আমাদের কাছে আসছে। এবং আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে নিডল ফুটিয়ে বায়োপসিকে এই লিকুইড বায়োপসি রিপ্লেস করে দিতে পারবে। কাজেই এই ছুঁচ ফোটানোর যন্ত্রণা থেকে হয়তো আগামী দিনে আমরা আমাদের ক্যান্সার পেশেন্টদেরকে মুক্তি দিতে পারবো। আজকে এই পর্যন্তই, নমস্কার।